কালে কালে যে সমস্ত সংগঠনগুলো জন্ম দেওয়া হয়েছিল, এই জনশিক্ষা সংগঠন তৈরি করার পরও ত্রিপুর সংঘ স্বয়ং ত্রিপুরাজ্যের শেষ মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের হাত ধরে তিনি তা জন্ম দিয়েছিলেন দশরথ দেব, সুধন্ব দেব বর্মা, হেমন্ত দেব বর্মাদেরকে তার এই জনশিক্ষার প্রয়াসকে প্রতিহত করার জন্য। 2 বছর না ঘুরতেই তার অবসান হয়ে গেছে। তার পরবর্তী সময়তে শ্যাংক্রাক, তারপর 1967 ইংরেজিতে ত্রিপুরা উপজাতি যুব সমিতি, তারপরে আইপিএফটি, আইএনপিটি, এনসিটি, এবিসিডি, 26টা অক্ষর, কোনোটাই বাদ যায়নি, অসংখ্য। এগুলি কোনোটা একটা নির্বাচন, কোনোটা 2টা নির্বাচন, কোনোটা 3টা নির্বাচন, এরপরে বিস্তৃত হয়ে গেছে। হয়তো লোকগুলো আছে, আবার নতুন হয়েছে। এবং আমি আজকে হলফ করে কথা বলতে পারি, এই মুহূর্তে বা এই সময়েতে যারা এই গণমুক্তি পরিষদকে টেক্কা দেওয়ার জন্য যারা টিকে আছে, ত্রিপুরা মথা, আইপিএফটি, তাদেরও খুব বেশি দিন নেই। এগুলোরও অনিবার্যভাবে টিউজেএস বা আইএনপিটি, ত্রিপুর সংঘ শুধু ওভারগ্রাউন্ড যারা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে, সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে, তারা না, গণমুক্তি পরিষদকে ঠেকানোর জন্য সেখানে আন্ডারগ্রাউন্ডে সেই সন্ত্রাসবাদী দলগুলো তৈরি হয়েছিল। শ্যাংক্রাক থেকে শুরু করে এনলেফটি, টাইগার ফোর্স অব্দি সবগুলোরই তার পতন একই রাস্তায় হয়েছে, কিন্তু গণমুক্তি পরিষদের হয়নি। বা গণমুক্তি পরিষদ যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে আজকে বামপন্থী আন্দোলন বা কমিউনিস্ট পার্টির আন্দোলন গড়ে উঠেছে, সাময়িক আঘাত এসছে বা এখনো আঘাত হানা হচ্ছে, কিন্তু সেই দলগুলোর মতো এরকম জড়ে যায়নি। কেন? তার ভেতরে কি সেই শক্তি থেকে, সে আদর্শের উৎস কোথা থেকে? এটাই যদি আমরা 1945, 46, 47 এবং 48-এর কিছু ঘটনাবলী সবকিছু তো সেভাবে তখন সেরকম বইপত্র ছিল না, কিন্তু সেরকম ভাবে হয়নি, বা সেরকম লেখকও ছিল না, সেরকম ভাবে তৈরি হয়নি। কিন্তু যদি দেখা যায় সেই সময়তে গণমুক্তি পরিষদ বা জনশিক্ষা আন্দোলন যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে এবং এগুলো কার্যকরী করার জন্য যেরকম ভূমিকা নিয়েছে, আপনারা জানেন সেই 48-এর মে মাসে গণমুক্তি পরিষদ তৈরি হবার পর জনশিক্ষা আন্দোলনের চেতনায় তখনও ত্রিপুরাজ্যের আনুষ্ঠানিক ভারত মুক্তি হয়নি, কিন্তু ভারতবর্ষের সাথে যোগদান করবে, ভারত স্বাধীন হয়েছে, সব ঠিকঠাক। এটা 49-এর 15 অক্টোবরে গিয়ে হয়েছে। তার 1 বছর আগেই
মে মাসে গণমুক্তি পরিষদ গঠিত হওয়ার পর অগাস্ট মাসের 15 তারিখ 1948 ইংরেজি। কয় মাস? মে, জুন, জুলাই, অগাস্ট, মাত্র 4 মাস। এই আগরতলা শহরে, রাজধানীতে গণমুক্তি পরিষদ প্রতিষ্ঠার পর প্রথম প্রকাশ্য আবির্ভাব। সেদিন তৎকালীন রাজন্য শাসন বা বকলমে কংগ্রেস শাসনের সমস্ত রক্তচক্ষু, হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং যেটাকে আমরা এই সময়তে বলি আমাদের রাজনৈতিক ভাষ্যে ইংরেজিতে ইন্টিমিডেশন, অর্থাৎ গণমুক্তি পরিষদের মিছিলে গেলে পরে তার যা কিছু মানে যে কোনো কিছু হতে পারে। আজকের দিনের যে সমস্ত সংগঠন আবির্ভাব হয়েছে বা আবির্ভূত হয়েছে পরবর্তী সময়গুলোতে, বা আজকের দিনের এই তথাকথিত যারা উইকের কথা বলে, থানসা, যারা ত্রিপুরাসা বা ত্রিপুরার উন্নয়নের কথা বলে, সেরকম শক্তি যদি তখন তাদের থাকতো বা কারো সেরকম যে জোগাড় করতে পারতেন, কি স্লোগান তুলত? 1948-এ আগরতলা বুকে 10,000 লোকের জমায়েত মানেটা কি? ওই সময়তে ত্রিপুরার যে ট্রাইবাল পপুলেশন খুব বেশি হলে পরে 3 লাখ হবে। তার মানে প্রতি 30 জন ত্রিপুরার যে ট্রাইবালদের মধ্যে একজনকে এই জনশিক্ষা আন্দোলনের চেতনা এবং গণমুক্তি পরিষদ আগরতলাতে হাজির করেছে। তখন গাড়ি নেই, ঘোড়া নেই, হোটেল নেই, বা হোটেল থাকলেও পয়সা নেই যে গিয়ে খাওয়ার। আজকের দিনের যদি কোনো সংগঠন যে মানে যেভাবে শক্তি প্রদর্শন করে, 10,000 লোক নিয়ে যদি সেদিন আগরতলাতে সেরকম সংগঠনগুলো আসতো, স্লোগান কি হতো? চলো উজ্জন্ত প্রাসাদ দখল করো, রাজা নেই, এই খালি সিংহাসন দখল করো, স্বাধীন ত্রিপুরা ঘোষণা দিয়ে দাও। গণমুক্তি পরিষদ সেই স্লোগান তুলেনি। স্লোগান কি ছিল? স্লোগান ছিল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। জনগণের ভোটে সরকার স্থাপন করতে হবে। আর দেশভাগের পর, কুমিল্লা নোয়াখালী রায়টের পরে, তখন ইতিমধ্যেই ত্রিপুরার যে উদ্বাস্তের স্রোত শুরু হয়েছে, এখানে যত্রতত্র খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে, অমানবিক পরিস্থিতি। সেই গণমুক্তি পরিষদ দাবি তুলেছে এই উদ্বাস্তুদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করো। এরকম তাদের একটা শব্দ, একটা দাবি মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা, ট্রাইবেলের সংগঠন ঠিক, কিন্তু তার মধ্যে কোনো ধরনের উপজাতি সর্বস্ব বা ট্রাইবেলিজম, শুধু ট্রাইবেলদের জন্য, এরকম কোন দাবি নেই। এর রসদ কোত্থেকে আসলো? যেটা বললাম, জনশিক্ষা আন্দোলনের কার্যকরী যে কাল মাত্র 3 বছর হলেও, এই 3 বছর সময়েতে না গণমুক্তি পরিষদ ত্রিপুরা যে তখন বিশ্ববিদ্যালয় খুলে ফেলেছিল, কলেজ খুলে ফেলেছিল, বহু বড় বড় ডক্টরেট
এরকম শিক্ষিত লোক তৈরি করে ফেলেছেন? না, সর্বসাকুল্যে 380টার মতো স্কুল বা বিভিন্ন বইয়ে নিরঞ্জন দা তারা লেখেন, কোনটা আবার 400-র উপরও লেখেন, কোনটা 300, যাই হোক প্রায় 400-র মতো। কিন্তু সেখানে শুধু অ আ ক খ 1 2 3 যোগ অঙ্ক বিয়োগ অঙ্কই শুধু পড়ানো না, তার সাথে জনশিক্ষা সমিতির সদস্যরা কুসংস্কারের বিরুদ্ধে, উন্নত জীবনধারার পক্ষে এবং কিভাবে সেই 45-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীর মধ্যে একটা নতুন চেতনা তৈরি হচ্ছে। সোভিয়েতের লাল ফৌজের নেতৃত্বে হিটলার বাহিনীকে পরাজিত করার পর ইউরোপের একটার পর একটা দেশে সমাজতন্ত্র কায়েম হচ্ছে, লাল পতাকা উঠছে, আর তার প্রভাব শুধু গণতান্ত্রিক পথ থেকে সমাজতান্ত্রিক পথে উত্তরণ না, পৃথিবীর সমস্ত মহাদেশে ইউরোপের সাম্রাজ্যবাদীরা বা মার্কিনীরা যে সাম্রাজ্য তৈরি করেছিল তা থেকে জাতীয় মুক্তির রসদ পেয়েছে। জনশিক্ষা সমিতির সেই বার্তাগুলো, সেই তথ্যগুলো তৎকালীন সময়ে ত্রিপুরাজ্যের এই পাহাড়ে কন্দরে, তখন পত্রিকা নেই, আজকের মতো ডিজিটাল ক্যামেরা নেই, টিভি নেই, কিন্তু বিশ্বস্ততার সহিত মানসিকতা তুলে ধরেছে। হ্যাঁ, এই ত্রিপুরাজ্যের মধ্যেও একদিন সেই রকম একটা সমাজ ব্যবস্থা তৈরি করা সম্ভব। এই ত্রিপুরার মানুষও একদিন এই সারা পৃথিবীতে যে সমস্ত দেশে এই জাতীয় সমাজ তৈরি হয়েছে, সেই জাতীয় যে ব্যবস্থা এখানেও সম্ভব। হয়তো কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র বা ইত্যাদি তখন এখানে আসেনি সেরকম ভাবে, কিন্তু সে চেতনা ছড়িয়েছে। সেটাই গণমুক্তি পরিষদকে বিগত 75 বছর অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও, আমি এখানেই অনেক অনুষ্ঠানে আগেও বলেছি যে গণমুক্তি পরিষদের পরে এরকম অনেক সংগঠন তৈরি হয়েছে, পতাকার রং বদলে গেছে, চিহ্ন বদলে গেছে, দা থেকে কোরাল হয়েছে, কোরাল থেকে আনারস হয়েছে, কিন্তু গণমুক্তি পরিষদের লাল পতাকার মাঝে সাদা তারার 5টি কোণা, 1টি কোণাও ভাঙেনি, ভাঙতে পারেনি। সাময়িক হয়তোবা আজকে একটু দুর্বল, আমি এটাও বলবো খুব সাময়িক। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে জনশিক্ষা আন্দোলনের এই 78 বর্ষে বা 79তম উদযাপন দিবসে এবং গণমুক্তি পরিষদের 75 বর্ষে আমাদের কাছে এবং সামগ্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনের কাছে এবছরের উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা এই দেশে যে একটা অন্যরকম পরিস্থিতি চলছে সেখান থেকে আমরা বেরিয়ে আসি। এখানে আমার আগের বক্তা এবং গণমুক্তি পরিষদের সভাপতি কমরেড নরেশ জামাতিয়া খুব সঠিকভাবে বলেছেন যে ত্রিপুরাজ্যের মধ্যে যে আমাদের বিগত দিনগুলোতে যখন বামপন্থী সরকার ছিল,
এটা ঠিক। আমাদের আত্মসমালোচনা করতে হবে, আত্মবিশ্লেষণ করে দেখতে হবে যে আমাদের যে আমরা হয়তো ভেবেছিলাম উন্নয়নের মধ্য দিয়েই আমরা সবাইকে আমাদের এই আন্দোলনে বা চেতনার মধ্যে আমরা আবদ্ধ রাখব, কিন্তু সেখানে মতাদর্শগত যে চেতনা দেওয়া দরকার আমরা সেরকম ভাবে পারিনি। তার খেসারত আমাদের ভুগতে হচ্ছে বা আরো কিছুদিন ভুগতে হবে যদি আমরা সেভাবে এর থেকে মুক্ত হতে না পারি। এই যে এর আগে টিউজিএস বলুন বা আইপিএফটি বলুন বা আইএনপিটি বলুন, আজকের মথা, হ্যাঁ তাদের পেছনে একসময় কংগ্রেস ছিল, আজকে বিজেপি, এটা না বোঝার কোনো কারণ নেই। এটা এই টিউজিএসের স্লোগান একটা অনুধাবন করলেই দেখা যায়। স্লোগান তুলেছিল কসাক কুফুর সিনিলিয়া বৈনি তলা টংলিয়া। কসাক কুফুর মানে লাল সাদা, অর্থাৎ লাল সাদা তলে থাকলে হবে না, শুধু ট্রাইবেলরা এক হতে হবে। দেখা গেল লাল অর্থাৎ বামপন্থীরা তখনও সরকার তৈরি করতে পারেনি, কিন্তু ৭৮ বামপন্থী সরকার তৈরি হওয়ার পর যে না, বামপন্থীরা কংগ্রেসের মতো নয়, যা প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতির চাইতে বেশি পালন